সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অপরাহ্নে তোমাদের ইকোনমিক্স ক্লাসে সুস্বাগতম। এখানে আছে স্লাইডে দেখো আমার পরিচিতি আছে, অসীম শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি। আজকের পরিচিতি পর্ব, দুইটা পরিচিতি পর্ব। আমি স্লাইডগুলো অন্যভাবে সাজাইছি। অসীম কুমার রায়, প্রভাষক, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ। ফোন নাম্বার দেওয়া আছে 017121077749। যদি কোনো সমস্যা থাকে বা আজকের ক্লাস সম্পর্কিত কোনো যদি প্রবলেম থাকে সেটা তোমরা জানাবে এবং সেটা আমাকে জানালে আমি খুশি হব। আর প্রশ্ন করার যদি কিছু থাকে সেটা প্রশ্ন করব। এবার পাঠ পরিচিতি দেখো, ইমেল নাম্বার আছে। পাঠ পরিচিতি শ্রেণী একাদশ। যদি কারো ইমেল করা অভ্যাস থাকে তাহলে ইমেল করে আমাকে প্রশ্ন করতে পারো। আর যাই হোক, আজকে তো আচ্ছা, পাঠ শিরোনাম থেকে শুরু করি। পাঠ শিরোনাম এখানে আছে কি? উপযোগ। আজকের বিষয় হচ্ছে পাঠ শিরোনামে উপযোগ। আজকে উপযোগ বিষয়ে তোমরা ক্লাস করবে। এখন আমরা জানি যে উপযোগ কি। উপযোগ হলো কোনো দ্রব্য ভোক্তা ভোগের মাধ্যমে যে তৃপ্তি অর্জন করে, কোনো দ্রব্য ভোক্তা ভোগের মাধ্যমে যে তৃপ্তি অর্জন করে তাকে উপযোগ বলা হয়। ভোগের মাধ্যমে যে তৃপ্তি অর্জন করে তাকে উপযোগ বলা হয়। এখন উপযোগ সম্পর্কে আমরা জানলাম, ভোক্তা ভোগের মাধ্যমে, কোনো দ্রব্য ভোগের মাধ্যমে ভোক্তা যে তৃপ্তি অর্জন করে তাকে উপযোগ বলে। এই উপযোগের বিষয়টা যেমন, তুমি যদি নদীর পাড় দিয়ে হাঁটো তাহলে সুন্দর বাতাস আসবে। এই বাতাস তোমার শরীরকে, মস্তিষ্ককে, তোমার মানসিকতাকে ঠান্ডা করে দিবে বা তোমার খুব কমফোর্ট লাগবে, তাই বলে এটা কিন্তু উপযোগ না। উপযোগ হবে যেটার সাথে অর্থের সাথে সম্পর্ক থাকবে। অর্থের সাথে সম্পর্ক থাকলে সেটাকে উপযোগ বলা হবে। অর্থের সাথে যেগুলো সম্পর্ক নেই সেটাকে উপযোগ বলা হবে না। তুমি বাসায় এসে যদি এসি রুমে, গরমের ভিতর এসি রুমে এসি ছেড়ে যদি কোনো দ্রব্য কমফোর্ট ফিল করো তাহলে সেটাকে বলা হবে উপযোগ। তাহলে উপযোগ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা হয়েছে। উপযোগ হলো ভোক্তা দ্রব্য বা সেবা ভোগ করে যে তৃপ্তি অর্জন করে তাকে বলা হয় উপযোগ। তাহলে পরেরটা কি? তাহলে উপযোগের ইংরেজি কি? উপযোগের ইংরেজি হলো ইউটিলিটি। ইউটিলিটি আমরা অনেকে ইংরেজি পরিভাষাটা আমরা ওইভাবে জানি না। ইংরেজি পরিভাষাটা জানা আমাদের খুবই জরুরি, কারণ এই উচ্চ মাধ্যমিক লেভেলে প্রত্যেকটা টপিক্সের ইংরেজিটা আমাদের জানতে হবে। এবার দেখো
পরের স্লাইডে কি আছে? শিক্ষণফল। শিক্ষণফলে আছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে? শিক্ষণফলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে? উপযোগ কি তা বলতে পারবে। উপযোগ কি তা বলতে পারবে। উপযোগের শ্রেণীবিভাগ লিখতে পারবে। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবে। তাহলে আজকের শিক্ষণফলটা কি? আজকের পঠিত বিষয়টা কি হবে? আজকের পঠিত বিষয় হবে যে উপযোগ কি তা বলতে পারবে, উপযোগের শ্রেণীবিভাগ লিখতে পারবে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতাটা তিনটা কোশ্চেনের উপর, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, এই তিনটের উপর বেস করে উচ্চতর দক্ষতার প্রশ্নটা হয়ে থাকে। এ কারণে উচ্চতর দক্ষতার প্রশ্নটায় এখানে দেয়নি। তাহলে তোমাদের এখানে তোমরা উপযোগ বলতে কি কি বুঝবো সেটা সম্পর্কে আমি একটা ধারণা দিলাম। তাহলে অর্থনীতির পরিভাষাগুলো একটু ভিন্ন। এই ভিন্ন পরিভাষার সাথে সম্পর্কিত যে বিষয়, আমরা উপযোগ সম্পর্কে সাধারণত উপযোগ জিনিসটা কি এটা সাধারণত কোনো প্রচলিত কথায় ব্যবহার করি না, কিন্তু আমি একটু আগে উপযোগ সম্পর্কে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দিয়ে আসলাম, এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো তোমরা এটা অনেকে জানো, এটা এই বিষয়ে অনেকে ওয়াকিবহাল। অর্থাৎ কোনো দ্রব্য ভোগের মাধ্যমে ভোক্তা যে তৃপ্তি অর্জন করে তাকে বলা হয় উপযোগ। এই উপযোগের কত প্রকার, কত ধরন, কত রকমের, সেটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখব। এবার চতুর্থ নম্বরে কি আছে? চতুর্থ নম্বরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে পারবে। ক্রমহ্রাসমান প্রান্তিক, এটা হচ্ছে উচ্চতর দক্ষতা। তাহলে আমাদের কয়টা প্রশ্ন হলো এখানে? উপযোগ কি তা বলতে পারবে, উপযোগের শ্রেণীবিভাগ লিখতে পারবে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই প্রশ্নগুলো আগে, সৃজনশীল বিষয়টা এমনই যেখানে প্রশ্ন সম্পর্কে তোমাকে আগে আইডিয়া থাকতে হবে। প্রশ্ন আইডিয়া যদি ফুললি না থাকে তাহলে উত্তর তুমি সাজাতে পারবে না, লিখতেও পারবে না। এই যে প্রশ্নগুলা, ধারণা, কনসেপ্ট পুরাটা ক্লিয়ার থাকতে হবে তোমাকে, ঠিক আছে? এই কারণে আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডে আমরা কিছু ছবি দেখি। ছবিতে কি বলা হয়েছে দেখি। এখানে মনে করো একটা মেয়ে কলা খাচ্ছে, কলা খেয়ে তার ক্ষুধা নিবারণ করছে বা তৃপ্তি অর্জন করছে। এ কারণে এটা এক ধরনের তার সন্তুষ্টি বা ক্ষুধা নিবারণের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জিত হচ্ছে, সেটাকে বলা হয় এক ধরনের উপযোগ। তারপর এটা দেখে বুঝি যে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যারা স্মোক করে, তারা যদি নেশা করে তাহলে নেশা করার পর তাদের একটা স্যাটিসফ্যাকশন আসে, এটাও এক ধরনের উপযোগ। যেমন কলা কিনতে তোমার অর্থ প্রয়োজন, আর সিগারেট কিনতেও অর্থ প্রয়োজন, যদিও এটা নেশা, কিন্তু যারা নেশা করে তাদের এটা উপযোগ দেয়। আবার যারা নেশা করে না তারা কিন্তু এটার উপর উপযোগ, তাদের এর ভিতরে কোনো, সিগারেটের ভিতরে কোনো উপযোগ নাই, কিন্তু কলা সবাই মোটামুটি খায়, তাহলে কলার উপযোগ সবার কাছেই আছে। এটা এই ছবি দেখে আমরা ধারণা করতে পারি। পরের স্লাইডে আসি। আচ্ছা, হ্যাঁ, আমি ক্লাসে আছি। এটা হচ্ছে কলা খাচ্ছে, আর একটা হচ্ছে ধূমপান করছে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সবসময় এটা আমাদের জানা দরকার। এই প্রথম পিকচারটায় কলা খাচ্ছে, পরেরটায় ধূমপান করছে। তবে আমাদের জানতে হবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি এরা
এখান থেকে দুইজনই উপযোগ পায়, তবুও এটা এটা ব্যাড হ্যাবিট আর এটা গুড হ্যাবিট। লেফট সাইডেরটা গুড হ্যাবিট আর রাইট সাইডেরটা ব্যাড হ্যাবিট। পরের স্লাইড দেখি আমরা। পরের স্লাইড উপযোগ সম্পর্কিত আলোচনা রয়েছে। এই স্লাইডটা একটু অন্যরকম করে সাজানো হয়েছে, আসতে একটু সময় লাগে, এক একটা করে এক একটা আসে, সুন্দরভাবে সাজানো হয়েছে অ্যানিমেশন দিয়ে, যেন তোমাদের কাছে একটু অনেকের কাছে ভালো লাগবে। যদি গতানুগতিক হয়ে যায় তাহলে সবার কাছে ভালো লাগে না, এই জন্য আমি এটা স্লাইডটা একটু অ্যানিমেশন প্রয়োগ করছি। এখানে দেখো উপযোগের সংজ্ঞা দেওয়া আছে। উপযোগের সংজ্ঞায় কি লিখেছে, বাম পাশ থেকে দেখো, সাধারণ অর্থে উপযোগ বলতে উপকারিতাকে বোঝালেও প্রকৃতপক্ষে উপযোগের সাথে উপকারিতা বা নৈতিকতার কোনো সম্পর্ক নেই। তাই নৈতিকতার প্রশ্ন না গিয়ে অর্থনীতিতে উপযোগ বলতে বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। নৈতিকতা বলতে বোঝানো হয়েছে যে দ্রব্য, যেমন আগের তুমি স্লাইডে দেখেছো দুইটা ছবি ছিল, একটা হলো স্মোক করা আর একটা হচ্ছে কলা খাওয়া। এখন স্মোক করাটা এটা সমাজের জন্য অনৈতিক কাজ অনেকটা, তো এ কারণে তোমার মনে করো এই অনৈতিক কাজ বা নৈতিক কাজ যেটাই হোক না কেন সেটা আমরা অর্থনীতিতে গ্রহণ করব না, গ্রহণ করব এটা যে তাই নৈতিকতার প্রশ্নে না গিয়ে অর্থনীতির উপযোগ বলতে বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। অর্থাৎ যে ক্ষুধার্ত বা যার কলা খাওয়ার ইচ্ছা আছে সে কলা খেয়েছে, আর যে স্মোক করার ইচ্ছা আছে স্মোক করেছে, তার স্যাটিসফ্যাকশন অর্জন করছে, এই স্যাটিসফ্যাকশনটাকে বলা হবে উপযোগ। পরেরটা, অর্থনীতিবিদ মেয়ার্সের মতে উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। অর্থনীতিবিদ মেয়ার্সের মতে উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তাহলে এখানে আমরা প্রথমে উপযোগের একটা বেসিক ফান্ডামেন্টাল ডেফিনেশন, এই ফান্ডামেন্টাল ডেফিনেশনটা শিখলাম। দেন স্কলারদের ডেফিনেশন, স্কলারদের ডেফিনেশনটা কি, মেয়ার্সের উপযোগের ডেফিনেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মানে কোড অফ ডেফিনেশন এটাকে বলা হয়, স্পেশাল কোড অফ ডেফিনেশন। এই কারণে এটাকে আমি নিয়েছি যে মেয়ার্স, অর্থনীতিবিদ মেয়ার্সের মতে যে উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাই কি, দেখতে পাই যে উপযোগ হবে ওই বিষয়ে যে দ্রব্য সেটা দৃশ্যত হোক, ফিজিবিলি হোক আর নন ফিজিবিলি হোক, যেটাই হোক না কেন এটার একটা অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। যেমন গরমের সময় বাতাসের খুব প্রয়োজন, বা ঠান্ডা হলে একটু কমফোর্ট বোধ করি, এই জন্য এসি রুমের বাতাস, এসি ছেড়ে যদি আমার রুমটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে অভাব পূরণের ক্ষমতা। দিস স্যাটিসফ্যাকশন ইজ ফর দ্য নন ফিজিবল কমোডিটি, এটাকে বলা হয়, এই সন্তুষ্টিটা আসবে যে ইসের মাধ্যমে, অদৃশ্য দ্রব্যের মাধ্যমে। কিন্তু আমরা যদি কোনো কিছু খাই, যেমন কলা খাই বা অন্য একটা পেয়ারা খেলাম, তখন সেটাকে বলা হবে ফিজিবল গুডস। ফিজিবল গুডসের মাধ্যমে যদি স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করা হয় সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় অভাব পূরণের ক্ষমতা। এই অভাব পূরণের ক্ষমতা প্রত্যেকটা বস্তু এবং অবস্তুগত সকল দ্রব্যের রয়েছে। এই বিষয়টা হলো প্রকৃতি প্রদত্ত, কোনো না কোনো অভাব মানুষকে প্রয়োজন মেটাতে পারবে। যেমন যদি তোমার পেট ভরা থাকে তখন তোমার কলা খেতে ভালো লাগবে না, ঠিক আছে, তখন তুমি অন্য কিছু ব্যবহার করতে পছন্দ করবে, যেমন পারফিউম, ফ্লেভার।
ভালো সেন্ট যদি তুমি ব্যবহার করো তাহলে সেটা হবে। কিন্তু যদি তুমি ক্ষুধার্ত থাকো তখন তোমার কিছু খেতে দেওয়া হলে সেটা একটা অভাব পূরণের বিষয় থাকে। এজন্যে অবস্থা ভেদে, সময় ভেদে এই উপযোগের ধরন এবং প্রকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে। পরেরটা, উপযোগ সম্পর্কিত আরো কিছু বিষয় জেনে নেই। উপযোগ সম্পর্কে আমরা কি কি জেনে নিব দেখি। উপযোগের সাথে উপকার বা নৈতিকতার কোনো সম্পর্ক নেই। দিস ইজ দ্য কন্ডিশন, অ্যাজাম্পশন অফ দ্য থিওরি। যে কোনো কিছু করতে গেলে কতগুলো অ্যাজাম্পশন নিতে হয়। কেন অ্যাজাম্পশন নিতে হয়? অ্যাজাম্পশনটা এই কারণে নিতে হয় যেগুলো লিমিটেশন অফ এভরি স্টেপ has the limitation of the human being, all of activity, all of job, মানে মানুষের সকল ধরনের কর্ম প্রক্রিয়ার মাধ্যমে তার সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা থাকার কারণে সেখানে কি করতে হবে যে বিষয়টা এরকম যে সীমাবদ্ধতা আছে বলেই আমাদের কতগুলা কন্ডিশন বা অ্যাজাম্পশনের উপর বেস করে কোনো আমাকে থিওরি দিতে হয়। তা না হলে বলবে যে তুমি এই থিওরি দিয়েছো, এর অল্টারনেটিভ কি? যেমন আমি বললাম এবছর ভালো ফসল হবে, তো ভালো ফসল হওয়ার কতগুলো কন্ডিশন আছে। কি কন্ডিশন? ভালো ফসল হতে হলে ভালো বৃষ্টি হতে হবে, আবহাওয়া ভালো থাকতে হবে, জমির উর্বরতা ভালো থাকতে হবে, ভালো বীজ দিতে হবে। দিস ইজ দ্য কন্ডিশন। এভরি স্টেপ, এভরি জব and every activities have to depend on the conditional theme. কন্ডিশনাল থিমের উপর ডিপেন্ড করে। তাহলে এই কন্ডিশনাল থিমটা হলো এই অ্যাজাম্পশন। তাহলে উপযোগের সাথে উপকার বা নৈতিকতার কোনো সম্পর্ক নেই। উপকার এটাকে বলা হয় ওয়েলফেয়ার, আর নৈতিকতা এটা হচ্ছে মরালিটি। এই মরালিটি মানে all human being want to be the satisfaction of any kinds of thing. This is called the utility. তাহলে ইউটিলিটি কাকে বলে? এখানে তোমাকে উপকার বা নৈতিকতার কোনো প্রশ্ন আসবে না, মরালিটির কোনো প্রশ্ন আসবে না। এই জন্য বলা হয়েছে স্মোকাররা স্মোক করলেও তোমার কোনো দোষ নাই, কিন্তু তার স্যাটিসফ্যাকশন সে অর্জন করছে। এই জন্য এখানে নৈতিকতার কথা বলা যাবে না। পরেরটা হলো কি? ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস, আয় ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে উপযোগের পরিবর্তন ঘটে। ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস, আয় ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে উপযোগের পরিবর্তন ঘটে। ভোক্তার যদি রুচি পরিবর্তন হয়, রুচি পরিবর্তন হলে যেমন তোমাকে যদি কলা খেতে দেওয়া হয় বারবার, আনারস বারবার খেতে দেওয়া হয়, তোমার খেতে ভালো লাগবে না। এটা রুচি পরিবর্তনশীল। পছন্দ, তুমি কোন দ্রব্য পছন্দ করো, এই পছন্দের উপর বেস করে তুমি অনেকে আছে যে পেয়ারা খেতে পছন্দ করে, তাহলে সে পেয়ারা খাবে। অনেকে আছে আম খেতে পছন্দ করে, সে আম খাবে। তাহলে যে পেয়ারা খেতে পছন্দ করে তার পেয়ারার উপযোগ বেশি, আর যে আম খেতে পছন্দ করে তা আমের উপযোগ বেশি। আবার অভ্যাস আছে, কেউ আবার ফল খেতে পছন্দ করে না, দুধ খেতে পছন্দ করে না, কেউ মাছ মাংস এটা খেতে পছন্দ করতে পারে। দিস ইজ দ্য হ্যাবিট। হ্যাবিট কাম ফ্রম দ্য লং টার্ম পিরিয়ড অফ দ্য হিউম্যান বিং। তাহলে এই অভ্যাসটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা অভ্যাসের মাধ্যমে মানে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। যেমন ধূমপান করা, এটা একটা অভ্যাস, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা একদিনে দুই দিনে হয় না, অনেক দিন করলে তারপর হয়। আয় ইত্যাদির পরিবর্তন। আয়টা কি? মানুষের আয় থাকতে হবে। আয় না থাকলে কোনো উপযোগ থাকবে না। আয় না থাকলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আয় যদি থাকে, মানুষ তার এই রুচি, পছন্দ এবং অভ্যাস এটাকে সক্রিয় করতে পারবে কিসের মাধ্যমে? আয়ের মাধ্যমে। অর্থাৎ তার কাছে অর্থ থাকতে হবে। ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে উপযোগের পরিবর্তন ঘটে। একই দ্রব্যের উপযোগ স্থানকাল পাত্রভেদে পরিবর্তনশীল।
একই দ্রব্যের উপযোগ স্থান কাল পাত্রভেদে পরিবর্তনশীল হয়। একই দ্রব্যের উপযোগ স্থান কাল পাত্রভেদে পরিবর্তন হয়। এটির উপর একটা গল্প বলি। যেমন আমি একবার হিমালয় পাহাড়ে গিয়েছিলাম গত বছরে 2019 সালে। 2019 সালে এই কোরবানির ঈদের সময়, তখন ওখানে দেখা গেছে ওইখানে মানুষ পাহাড়ের উপরে 17-18 মাইল পাহাড়ের উপরে মানুষ ওখানে কি খায়, ওখানে একটা রুটি খায়, তারপর ভুট্টা খায়, তারপরে ই খায় তোমার ডাল খায়, সবজি তরকারি ওখানে কিছু নেই। তারপর আর ওই এলাকার মানুষ কোনো আমিষ আহার করে না, সব ভেজিটেবল আহার করে। তাহলে এক এক জায়গায় এক এক ধরনের। আবার তুমি সমতলে নেমে আসবে যখন, সমতলের মানুষ আবার বিভিন্ন ধরনের খাবার খায়। তাই একই এই স্থানকাল পাত্রভেদে উপযোগ পরিবর্তনশীল হয়। একই মানুষ ওই জায়গায় গেলে, হিমালয়ের উপর গেলে অন্য ধরনের খাবার খেতে হবে, আবার সমতলে আসলে তাকে অন্য ধরনের খাবার খেতে হবে। পরেরটা বলা হয়েছে 4 নম্বরে, ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। কোন দ্রব্য ভোক্তা যদি ক্রমাগত ভোগ করতে থাকে, তাহলে দেখা যায় ওই দ্রব্যের প্রতি ইন্টারেস্ট বা ওই দ্রব্যের প্রতি রুচি, মজা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এই জন্য ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায়। উপযোগের ধারণা পর্যায়গত এবং পরিমাণগত হতে পারে। উপযোগের ধারণা পর্যায়গত এবং পরিমাণগত হতে পারে। পর্যায়গতটা কি? পর্যায়গতটা হলো যে এবিসি তিনজন ব্যক্তির উপযোগ হলো, অর্থাৎ এ যদি বি এর থেকে বেশি উপযোগ পায় তাহলে এ গ্রেটার দেন বি, আবার বি যদি সি এর থেকে বেশি উপযোগ পায় তাহলে বি গ্রেটার দেন সি। তাহলে আমি ক্রমক স্যামুলেটর নিয়ে আসলে কিভাবে সাজাতে পারি? পর্যায়ক্রমিক ভাবে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। আমরা এইটাকে বলা হয় পর্যায়গত উপযোগ, অর্থাৎ বি এর থেকে এর উপযোগ বেশি, আবার সি এর থেকে বি এর উপযোগ বেশি। উপযোগ পরিমাপের একক ইউটিল। উপযোগ পরিমাপের একক ইউটিল। উপযোগ কি দ্বারা পরিমাপ করা হয়? উপযোগ পরিমাপ করা হয় ইউটিল দ্বারা। ইউটিল মানে ইউ ব্যবহার করে উপযোগ পরিমাপ করা হয়। এই যে এখানে যে অ্যাজাম্পশন গুলো দেয়া আছে, এই অ্যাজাম্পশন গুলা তোমরা করবে, ঠিক আছে? অ্যাজাম্পশন গুলো করবে। আর যদি সমস্যায় তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট যদি এখানে আমি বলি এই যে যেগুলা, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের যদি লেখা না হয়ে থাকে, আমার কথা যদি বুঝতে সমস্যা না হয় তাহলে। আর যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, তোমরা আমার নাম্বারে বা আমার ইমেল আইডিতে তোমরা প্রশ্ন দিতে পারবে। একটা কলা কিনতে কয় টাকা লাগে? 5 টাকা। তাহলে 5 টাকার সমান উপযোগ। এপাশে একটা কলা কিনতে 4 টাকা লেগেছে, এটা 4 টাকা সমান উপযোগ লাভ করবে। তুমি যদি মনে করো যে একজন কলা বিক্রেতা তোমাকে একটা কলা, তুমি চাইলে একটা কলা চাবার পর তুমি 5 টাকা দিলে, সে 5 টাকার দাবি করলো তোমার কাছে, ডিমান্ড করলো। এখন এই 5 টাকা দেবার পরে তুমি যদি
মনে করো যে তোমাকে সে 5 টাকার কলা দেয় নাই, কলা দিয়েছে তোমাকে 3 টাকার বা 2 টাকার, তাহলে তুমি কিনবে না। এই কারণে এটাকে বলা হয় 5 টাকার সমান উপযোগ লাভ করবে। আর 4 টাকার সমান উপযোগ লাভ করার অর্থ হয়েছে যে কলার দাম এমন যদি হয় যে 4 টাকা হয়ে গেছে, অর্থাৎ দাম একটু কম, তখন তুমি ওই 4 টাকা দিয়ে কলা কিনেছ, নিশ্চয়ই তুমি 4 টাকার সমান উপযোগ লাভ করবে বলেই তুমি 4 টাকা খরচ করতে রাজি হয়েছ। এইবার 3 টাকার সমান উপযোগ লাভ করবে। যদি কলার দাম আরো কমে 3 টাকা হয়ে যায়, তাহলে 3 টাকার সমান উপযোগ লাভ করবে। তাহলে কত হলো? তাহলে প্রথমে 5 টাকা, তারপরে 4 টাকা, তারপরে 3 টাকা। 5 আর 4 9, 9 3 12। কয় টাকার সমান উপযোগ হলো? উপযোগ লাভ হলো 12 টাকার সমান। 12 টাকার সমান উপযোগকে বলা হয় মোট উপযোগ। আশা রাখি তোমরা মোটামুটি এটা বুঝে ফেলছ। এবার মোট উপযোগ সম্পর্কে ধারণা পাবে। একটি নির্দিষ্ট সময় ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। যদি মোট উপযোগ টিইউ হয়, তাহলে মোট উপযোগ হবে টিইউ। যদি এখানে বলা হয়েছে যদি উপযোগ ইউ হয়, তাহলে মোট উপযোগ হবে টিইউ। এখানে এই বিষয়টা, যদি উপযোগ ইউ হয় তাহলে মোট উপযোগ হবে টিইউ। কোনো নির্দিষ্ট সময় ভোক্তা একটি দ্রব্যর বিভিন্ন একক ভোগ দ্বারা যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। অর্থাৎ দেখো, আমি একটু আগে একটা স্লাইড দেখিয়েছি যে কোনো ভোক্তা 5 টাকা দিয়ে একটা কলা কিনলো, 4 টাকা দিয়ে একটা কলা কিনলো, 3 টাকা দিয়ে একটা কলা কিনলো। তাহলে 5 টাকার কলা 5 টাকা ইকুয়াল 4 টাকা, 5 টাকা প্লাস 4 টাকা প্লাস 3 টাকা। তাহলে টোটাল হয় কত? 12 টাকায়। 12 টাকাই মোট উপযোগ। এটাও অ্যানিমেশন আসছে। টিউ ইকুয়াল u1 প্লাস u2 প্লাস un। যেখানে u1 প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগ, u মানে টোটাল ইউটিলিটি, u1 হচ্ছে প্রথম একক থেকে উপযোগ, u2 হচ্ছে দ্বিতীয় একক থেকে প্রাপ্ত উপযোগ, un হলো n-তম একক থেকে প্রাপ্ত। দেখো নিচের ছবিগুলো লক্ষ্য করি। ছবিগুলা কি দেয়া হয়েছে? ছবিগুলায় ম্যাঙ্গো, আম খাচ্ছে। 3টা ছবিতে, 4টা ছবিতে আম দেয়া আছে, নির্ধারিত 3টি আমের ভোগ।
অতিরিক্ত একটি আমের ভোগ, এগুলো হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে একটি প্রথম আম, দ্বিতীয় আম, প্রথম আম, দ্বিতীয় আম, তৃতীয় আম, তিনটি আমের ভোগ, অতিরিক্ত একটি আম ভোগ। এখানে একটা ভোগ করছে, এইখানে দুইটা আম হয়েছে, মোট একটা ভোগ করার পর আরো দুইটা করছে, তাহলে বেশি ভোগ করেছে কত? একটা। এই কারণে অতিরিক্ত একটা আম হয়েছে প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগের সংজ্ঞা কি? কোন দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাই প্রান্তিক উপযোগ। কোন দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাই প্রান্তিক উপযোগ। তাহলে আমরা কি পেলাম? প্রান্তিক উপযোগ কি হবে? প্রান্তিক উপযোগ হবে প্রান্তিক উপযোগ হবে অতিরিক্ত একক দ্রব্য ভোগের দ্বারা যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হবে প্রান্তিক উপযোগ। যেমন আমি প্রথমে একটা আম খেলাম, আম খেয়ে উপযোগ পেয়েছি 10, পরে দুইটা আম খেলাম, দুইটা আম খাওয়ার পরে উপযোগ পাবো কত? উপযোগ পাবো পরে দুইটা, যদি দুইটা তাহলে 18 একক যদি উপযোগ ধরে নিই, কারণ তৃতীয় নম্বর আম খাবার পরে আমের প্রতি রুচি অতটা থাকবে না। এই কারণে আমাদের কি করা উচিত? আমাদের প্রান্তিক উপযোগ কত হবে? যে অতিরিক্ত একক দ্রব্য ভোগের দ্বারা যে অতিরিক্ত উপযোগ পাওয়া যাবে এই অতিরিক্ত উপযোগকে বলা হবে প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা আমরা মুখস্থ করে ফেলি। কোন দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায়
তাই প্রান্তিক উপযোগ। অর্থাৎ প্রথমে একটা আম খেয়ে উপযোগ পেয়েছি 10, পরে দুইটা আম খেয়ে উপযোগ পেয়েছি 18 অর্থাৎ 18। তাহলে 18 থেকে যদি 10 বিয়োগ দিই তাহলে কত থাকে? 8। এই 8কে বলা হবে প্রান্তিক উপযোগ। ঠিক আছে। পরের স্লাইডে যাই। সুতরাং প্রান্তিক উপযোগের সূত্র হবে mu ইকুয়াল ডেল্টা টিউ বাই ডেল্টা কিউ, ডেল্টা টিউ বাই ডেল্টা কিউ। এটার সূত্রটা মুখস্থ করতে হবে। mu ইকুয়াল ডেল্টা টিউ বাই ডেল্টা কিউ, যেখানে mu প্রান্তিক উপযোগ, টিউ মোট উপযোগ, কিউ দ্রব্যের ভোগের একক এবং ডেল্টা যার দ্বারা পরিবর্তন বোঝানো হয়। এটা তোমরা সবাই লেখো, তোমরা সবাই লিখো। প্রান্তিক উপযোগের সংজ্ঞা, মোট উপযোগের সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট জিনিস। বুঝেছ? প্রান্তিক উপযোগ ঘনদ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে বলা হয়। ইহা ঋণাত্মক ও শূন্য নয়, ইহা ক্রমহ্রাসমান। প্রান্তিক উপযোগ ঘনদ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগ। ইহা ঋণাত্মক ও শূন্য হয়, ইহা ক্রমহ্রাসমান হয়। এবার তোমাদের দলীয় কাজ বা একক কাজ। প্রথমে একক কাজ করবে, তারপরে দলীয় কাজ করবে। কাজে কি করবে? কোন দ্রব্যের 3 একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগ 20 একক, ওই দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে 25 একক হলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্দেশ করো। মোট উপযোগের পরিবর্তন 25, আর 25 থেকে উত্তর হবে কত? 20 বাদ দিলে কি থাকবে? 5। ভোগের পরিবর্তন হয়েছে কত? প্রথমে 3টা ভোগ করছে, পরে 4টা। তাহলে 4 থেকে 3 বিয়োগ দিলে কত হবে? 4 থেকে 3 বিয়োগ দিলে হবে, নিচের সূচি লক্ষ্য করি। দ্রব্যের ভোগের একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। প্রথম একক ভোগ করে মোট উপযোগ পায় 3, পরের একক ভোগ করে মোট উপযোগ পেয়েছে কত? 5। প্রথমে মোট উপযোগ যা, প্রান্তিক উপযোগও তা। দ্বিতীয় একক ভোগ করলে মোট উপযোগ হবে 5, 5 থেকে উপরেরটা বিয়োগ দিবে। 5 থেকে উপরেরটা বিয়োগ দিলে কত বেরোবে? 2। আবার তৃতীয় দ্রব্য ভোগ করলে উপযোগ পাবো 6। তাহলে উপযোগ যদি 6 পাই, তাহলে এখানে 6 থেকে 5 বিয়োগ দিলে থাকবে কত? 1। পরে 6 থেকে 6 বিয়োগ চতুর্থ এককের জন্য 0, পরে 5 থেকে 6 বিয়োগ -1। এটা হচ্ছে মোট উপযোগ সূচি। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সূচি। মোট উপযোগ প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন।
দেখো কত সুন্দর করে আসে, মনে হচ্ছে পুরা গ্রাফিক ডিজাইন। এবার চিত্রটা পরিপূর্ণ হয়েছে। এটা হচ্ছে দেখো ওয়াই, এই যে ওয়াই, এটা হচ্ছে ও ওয়াই, এটা হচ্ছে লম্ব অক্ষ, আর ও এক্স এটা হচ্ছে ভূমি অক্ষ। এখন লম্ব অক্ষে এখানে দেয়া আছে কত, প্রথম দ্রব্য ভোগ করলে মোট উপযোগ পাওয়া যায় 3, দ্বিতীয় দ্রব্য ভোগ করলে মোট উপযোগ পাওয়া যায় 5, তৃতীয় দ্রব্য ভোগ করলে মোট উপযোগ পাওয়া যায় 6। এইভাবে দ্রব্যের ভোগের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকবে এবং মোট উপযোগ বাড়তে থাকবে। তবে যখন চতুর্থ দ্রব্য বা পঞ্চম দ্রব্য ভোগ করবে তখন মোট উপযোগ কমতে থাকবে, ঋণাত্মক হবে। এর জন্য প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। তাহলে এখানে দেখা যায় কি, এখানে মোট উপযোগ এ বিন্দুতে হলে প্রথম দ্রব্য ভোগের দ্বারা মোট উপযোগ প্রান্তিক উপযোগ সমান, দ্বিতীয় দ্রব্য ভোগের দ্বারা মোট উপযোগ প্রান্তিক উপযোগের পার্থক্য রয়েছে, তৃতীয় দ্রব্য ভোগের দ্বারা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের পার্থক্য বেশি হয়, চতুর্থ দ্রব্য ভোগের দ্বারা মোট উপযোগ সর্বোচ্চ হয় কিন্তু প্রান্তিক উপযোগ 0 হয়। টিউ এমইউ রেখা অঙ্কন করো। অঙ্কনের পদ্ধতি কিভাবে অঙ্কন করে, চিত্রে ভূমি অক্ষে লম্ব অক্ষে ভূমি অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশিত হয়। সূচি অনুযায়ী দ্রব্যের প্রান্তিক উপযোগ 5, 6 ABC বিন্দুতে নির্দেশ করে। এটা মোট উপযোগ টিউ এবং প্রান্তিক উপযোগ ওইভাবে ব্যাখ্যা করে দিলে এটা মোটামুটি হয়ে যাবে। এবার হলো তোমাদের লাস্ট স্লাইড, অনেকগুলো স্লাইড এখানে। জোড়া কাজ সবাই মিলে করবে। কোন দ্রব্যের প্রথম এককের ভোগ থেকে প্রাপ্ত উপযোগ 16 ইউটিল হলে উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ সূচি তৈরি করো। আবার তোমরা ক্লাসটা দেখে নিও। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ভূমিকা জার্মান অর্থনীতিবিদ হ্যান্স ভ্যান গ্রিন। আচ্ছা, এটা আলাদা একটা প্রশ্ন। আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য অশেষ ধন্যবাদ। তোমাদের সহযোগিতায় আমরা তোমাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। আমাদের আরেকটা এই স্লাইডে ক্লাস রয়েছে, এটা তোমাদের পরে ক্লাস করানো হবে। তো তোমরা এই পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ তোমাদের। সুস্থ থেকো, সুন্দর থেকো।